হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতির তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই নবারুণকে সবাই মিলে বাড়িতে নিয়ে আসে। তো সাত্তকী বেশি বেশি বাবাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আনতে গেলে কেন, হুইল চেয়ারে নিয়ে আনলেই তো হতো। তার বাবা কিন্তু সাত্তকীর কথাবার্তা পছন্দ করছে না, তবুও তার সাত্তকী ইচ্ছে করে করে তার বাবাকে ধরে ধরে নিয়ে বসাচ্ছে। প্রমিতা থামানোর চেষ্টা করছে। এদিকে এরপরে ময়না, বৃন্দা এরা সব বেশি বেশি করছে। বৃন্দা বলছে, বাবা আপনার জন্য একটু গরম কফি এনে দিই, আপনি গরম কফি ফেলে আপনার গলাটা আরাম পাবে, ডক্টর বলেছে আপনি কফি খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। সাত্তকী এবার বেশি ভালো হওয়ার চেষ্টা করছে। বৃন্দাকে বলছে, তোমাকে আর কি বলবো, তবুও বলবো এই কয়দিন একটু চেষ্টা করো পার্টি পার্লার এইসব জায়গায় না যেতে। বুঝতেই তো পারছো বাবার একটু দেখাশোনা করতে হবে। বৃন্দা সাত্তকীর কথা শুনে অবাক হচ্ছে, বলছে ময়নার তো একা সবটা দেখা সম্ভব নয়, ময়নার সাথে তোমাকেও করতে হবে। বৃন্দা কিন্তু একটা শয়তানি হাসি হাসছে। সাত্তকী বলছে যে একটু দেখো ব্যাপারগুলো। তখন পিসিমা বলছে, তুই চিন্তা করিস না অত সাত্তকী, তোকে অত ভাবতে হবে না, আমি বৌদি আমরা সবাই আছি তো, আমরা সবাই দেখে নেব। ময়না বলছে, না না সেটা কি করে হয়, আমি সবসময় বাবার পাশেই থাকবো। ময়নার কথা তো আরোই নবরণবাবু পছন্দ করছেন না, শুধু হাত আর মুখ চোখের ভঙ্গিমাতে অস্বস্তি প্রকাশ করছেন। তখন একলব্য আসে, বলছে কিছুদিন পরে আমি বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাব, তারা ভোকাল কর্ডের কিছু টেস্ট করবেন। আমি এটাই সাজেস্ট করব যে বাবা যাতে এই কয়দিন কথাটা না বলেন, চেষ্টাটা না করেন। আর বাবা তুমি কথা বলার চেষ্টা করো না। তখন তার বাবা কিন্তু উত্তেজিত হয়ে আবার উঠে পড়ে, উঠে কিছু একটা বলার চেষ্টা করছে। সবাই মিলে আবার তার বাবাকে থামানোর চেষ্টা করছে। সব্য বলছে তার বাবাকে যে বাবা তুমি চিন্তা করো না, তুমি কিছু বলার চেষ্টা করো না, তোমার যদি কিছু বলতে ইচ্ছা হয় তুমি লেখো না, লেখো, আমি খাতা পেন রেখে আসবো তোমার ঘরে। সব্য এই কথাটা বেশ ভালো বলেছে, বলছে তুমি লিখে বোঝানোর চেষ্টা করো। এরপরে সাত্তকী বেশি বাড়াবাড়ি করলে তখন সব্য বলছে, মা তো নিয়ে যাচ্ছে, তুই কেন বেশি বেশি করছিস। তখন তার মা তার বাবাকে বুঝিয়ে বাজিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। বৃন্দা এবার আর চোখে রাঙামতিকে দেখে একলব্যকে বলছে, তোমাকে একটা কথা বলে দিই একলব্য, রাঙা যাতে বাবার সামনে কোনো মতেই না যায় সেটা তুমি দেখে রাখবে। সাত্তকী বলছে, না না বাবার ধারে কাছে কেন, এই বাড়ির কোথাও যাতে ঘোরাঘুরি না করে। বৃন্দা বলছে, আজকে বাবার যত ক্ষতি হলো সব রাঙার জন্যই হয়েছে। একলব্যকে ইচ্ছে করে আরো রাগিয়ে দিচ্ছে, আর একলব্য ততই রেগে রেগে রাঙার দিকে তাকাচ্ছে। সাত্তকী বলছে, তুই একবার ভেবে দেখ একলব্য, দিনের পর দিন রাঙা মিথ্যে কথা বলে আমাদের সবার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তো মারতে চাইছে সবাইকে, ও মারতে চায়, এটাই ওর প্ল্যানিং। বৃন্দা বলছে, জীবনে এতগুলো মেডেল পেয়ে না, মেডেল পাওয়ার লোভ জেগেছে ওর মধ্যে। সাত্তকী ইচ্ছে করে একলব্যের সামনে কান্নাকাটি করছে, বলছে যে বাবার এই অবস্থা আমি আর চোখে দেখতে পাচ্ছি না। রাঙাকে বলছে, সবটা তোর দোষ। একলব্যকে বলছে, বৃন্দা তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো জানি না, তবে এই মেয়েটা যতদিন এই পরিবারে থাকবে একদম সুখ শান্তিকে বিখরে রেখে দেবে। বলছে, গায়ে মানে না আপনি বলুন, তোমাদের সম্পর্কটা তো এখনো শুরুই হয়নি, তবুও সবকিছু নিজে থেকে দায়িত্ব নেওয়ার একটা চেষ্টা। ওর আসলে কাজের লোক হওয়ার যোগ্যতা, তুমি তাকে সিঁদুর পরিয়ে বাড়ির বউ হওয়ার যোগ্যতা দিয়েছো, কিন্তু আসলে তো একটা কাজের লোক। এইভাবে উল্টোপাল্টা কথা বলে একলব্যের মাথাটাকে আরও ওয়াশ করে দিচ্ছে। অঙ্কুর পাঞ্চালী এসব কিন্তু একদম পছন্দ করছে না। রাঙার এই সমস্ত কথা শুনে কিন্তু মনটা খারাপ হচ্ছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। একলব্য তো চুপচাপ শুধু রেগে রেগে রাঙার দিকে তাকিয়ে আছে। কেউ কিন্তু কোনো কথা বলছে না, শুধুমাত্র সাত্তকী আর বৃন্দাই বলে যাচ্ছে। সাত্তকী বলছে, তুই বল না, তোদের বিয়ের আগে আমাদের এই বাড়িতে কি কোনো ঝামেলা ছিল, কোনো সমস্যা ছিল? ছিল না তো, সব হয়েছে এই রাঙা আসার পর থেকে। দেখ একটা লোক যে এত হৈ হৈ করতে ভালোবাসে, অফিসে পাড়াতে সবখানে যে এত হৈ হৈ করে আড্ডা মেরেছে, যে এত কথা বলতে ভালোবাসে, সেই মানুষটার আজকে কি অবস্থা, সে আজকে কথাই বলতে পারছে না। একলব্য চুপ করে আছে। সাত্তকী বলছে, এবার যা সিদ্ধান্ত নেওয়ার তোকেই নিতে হবে। এই বলে সবাই ওখান থেকে চলে যায়। রাঙা চুপ করে থাকে, একলব্য রাঙার দিকে দেখতে থাকে। একলব্য বলছে, বড় বৌদি মেজদা ভাই কি বললো শুনতে পেলে তো? আজকে যা কিছু ঘটেছে তোমার চোখের সামনেই ঘটেছে রাঙা, আগেও যা ঘটেছিল তোমার চোখের সামনেই ঘটেছিল। আমি কিন্তু বাবার এই অবস্থা আর মেনে নিতে পারছি না, আর আজকের পর থেকে তুমি এই বাড়ির কোনো ব্যাপারে ঢুকবে না, বুঝতে পেরেছ? এই বলে একলব্য চলে যায়। রাঙা শুনে কষ্ট পায়। একলব্যকে যাওয়ার আগে অঙ্কুরদা বলছে, তুমি একবার পুলিশের সাথে কথা বলো। সবাই অনেক কথা বলছে, কিন্তু কেউ আসল কথাটা জিজ্ঞেস করছে না, যে অত রাতে বাবা কেন জঙ্গলে যেতে গেলেন। একলব্য বলছে, অঙ্কুরদা প্লিজ বারবার একই কথা বলো না, বাবা ওখানে কেন গিয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে বাবার একটা বড় ক্ষতি হয়ে গেছে। পুরো ঘটনাটার জন্য তুমি দায়ী। আজকে যদি আমার বাবা কথা বলতে না পারে, আমার বারবার মনে হবে যে তুমি এর পেছনে এই সব ঘটিয়েছো, তুমি আমাদের সকলকে ঠকিয়েছো, মিথ্যে কথা বলেছো। রাঙা কোনো কথা না বলে শুধু চুপ করে তাকিয়ে আছে তার উড়নবাবুর দিকে, আর চোখে জল। এরপরে একলব্য চলে গেলে অঙ্কুরদার পাঞ্চালী রাঙাকে বোঝাচ্ছে, রাঙা ভেঙে পড়ো না প্লিজ, শক্ত থাকো। পাঞ্চালী বলছে, দেখ রাঙা, সবকিছু পরিষ্কার না হলে পরিস্থিতি এরকমই থাকবে, আর তুই তো খুব ভালো করে জানিস রাঙা যে বড় বৌদি আর ভাইয়া ঠিক কেমন মানুষ। ওরা সব রকমভাবে সুযোগ পেয়ে গেছে রাঙা তোকে সবার চোখে খারাপ করবার। তো এইভাবে বোঝাচ্ছে রাঙাকে। রাঙামতি বলছে, দিদি ভাই এই জীবনে আমাকে সবাই ভুল বুঝুক, কিন্তু আমার মা আমাকে ভুল বুঝবে, তাহলে তো আমার জীবন আর কিছুই থাকবে না। একলব্যের মাকে নিজের মায়ের থেকে অনেক বেশি কিছু মনে করে রাঙামতি, আর তিনি যদি তাকে ভুল বোঝে তাহলে সেটা রাঙা একদম মেনে নিতে পারে না।
এরপরে রাঙা কাঁদতে কাঁদতে বসে পড়ে। পাঞ্চালি সামলাতে গেলে অঙ্কুরদা থামিয়ে নেয় যে রাঙাকে কিছুক্ষণ একা থাকতে দাও, ওর মনের কষ্টটা কান্নার মাধ্যম দিয়ে বের হোক। এদিকে নবারুণকে ঘরে এনে বসায়, আর ময়না তো বেশি বেশি চা নিয়ে এসছে, আর চাটা রাখতে গিয়েও পড়ছে চাটা। বলে কি করছো বলো তো? ময়না তো তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে শুধু। ময়নার হাতে যেটা ব্যাগ ছিল সেটা একদম ছুঁড়ে রেখে দেয় নবারুণবাবু। তিনি একদম ময়নাকে পছন্দ করছেন না। একলব্যের মাও মনে মনে বলছে, সাত্তকী তো সব একদম পরিপাটি করে বলে পাঠিয়েছে, চিনি না এদেরকে আমি। ময়না বলছে, ময়নাকে যখন যেতে বলছে তোমাকে সব করতে হবে না, ময়না বলছে না, আমি তো বাবার দিন রাত সেবা করব। নবরণবাবু একদম বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে পড়ে। নবরণবাবুকে প্রমিতা বলছে তুমি একটু শান্ত হও, আর ময়নাকে বলছে তোমাকে এসব করতে হবে না, আমার শরীরে এখনো অতটা জোর বেঁচে আছে যে আমি আমার স্বামীকে যত্ন করতে পারবো। ময়নাকে পরিষ্কার করে বলে দেয় তোমাকে এসব করতে হবে না, তুমি যাও। ময়নাও মুখটা ভার করে চলে যায়। নবরণকে বলছে প্রমিতা আমি বুঝতে পারি তোমার কষ্টটা কি, আমি বুঝতে পারি। নবরণ কথা বলার খুব চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। প্রমিতা বলছে যে তোমার যতই কষ্ট হোক তোমাকে কটা দিন কিন্তু ধৈর্য ধরতেই হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে, দেখবে তুমি। আসলে নবরণবাবু নিজের কথাগুলো বলতে পারছেন না, পরিষ্কার করতে পারছেন না। সবাই তো রাঙাকে দোষারোপ করছে, কিন্তু উনি সেটা সহ্য করতে পারছেন না, সত্যিটা সবাইকে জানাতে চাইছেন, আর সেই জন্য উনি খুব অস্বস্তিতে পড়েছেন। এরপর প্রমিতা বলছে রাঙার উপরে আমরা সবাই রাগ করে আছি, তুমি বিরক্ত হয়ে আছো বুঝতে পারছি। আসলে দেখো, রাঙা তো আর ইচ্ছে করে এমনটা করেনি বলো। প্রমিতার কথা শুনে কিন্তু অবাক হচ্ছে নবরণবাবু। তিনি বলার চেষ্টা করছেন না রাঙা এমনটা করেনি, কিন্তু বোঝাবেন কি করে বুঝে পাচ্ছেন না। নবরণকে বলছে প্রমিতা যে অন্ততপক্ষে তুমি এটার জন্য ওকে দায়ী করো না প্লিজ। এরপরে নবরণবাবু বিরক্তি বোধ করছেন, এই সমস্ত কথা শুনতে চাইছেন না। আর প্রমিতা উল্টো বুঝছে যে আমি বুঝতে পারছি তুমি রাঙার উপরে বিরক্ত হয়ে আছো, তো রেগে যাচ্ছ তো। আমিও ভীষণ রেগে আছি, ও তো রাগ করার মতোই কাজ করেছে। ও আমাদের কাউকে কিছু না বলে এত বড় একটা মিশনে চলে গেল, এত বড় একটা কথাও আমাদের কাছ থেকে লুকিয়েছে। যত রাঙার বিরুদ্ধে কথা বলছে প্রমিতা ততই বিরক্তি বোধ করছে, অস্বস্তিতে পড়ছেন নবরণবাবু। কিন্তু তেনার এই অস্বস্তি, তেনার এই বিরক্তিবোধটাকে অন্যভাবে নিচ্ছে বাড়ির লোক। প্রমিতা যত করে রাঙার কথা বলছে ততই যেন নিজের মাথাটা ঠুকছেন। এবার বলে কি করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে বিরক্ত হতে হবে না, আমরা কোনো কথা বলবো না, তুমি শুধু চুপ করে থাকো, শান্ত হও। আচ্ছা দাঁড়াও, তুমি একটু চাটা খেয়ে নাও, বলে চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখেও অবাক হয়ে যায় প্রমিতা, খুব অস্বস্তি বোধ করছে, মাথা ঠুকছে। কিন্তু আর প্রমিতা বুঝে পাচ্ছে না যে কি করবে। হাউ হাউ করে কান্নাকাটিও শুরু করে দিয়েছেন নবরণবাবু, কিছুতেই বলতে পারছেন না যে নিজের মনের কথাটা। আর প্রমিতাকে জড়িয়ে ধরে কাঁদছেন। প্রমিতা তখন বুঝিয়ে বাজিয়ে বসায়। তখন ঘরে পিসিমণি আর রাঙা আসে। রাঙাকে দেখে তার মা দৌড়ে যায়, গিয়ে বলছে যে রাঙা তুই এখানে থাকিস না, দেখতে তো পাচ্ছিস তোকে দেখে মানুষটা কেমন ছটপট করছে, তুই এখানে থাকিস না। নবরণবাবু বলছে মানে মনে মনে ভাবছেন এটা কি হচ্ছে, কি বলছেন। এরপর রাঙাকে প্রমিতা চলে যেতে বললে এবার একটা উপায় খুঁজছেন নবরণবাবু, লিখতে চাইছেন। প্রমিতা বলছে কি হয়েছে তোমার? আচ্ছা আচ্ছা লিখবে, দাঁড়ো দাঁড়ো। তখন নবরণবাবুকে ডায়েরি আর পেন দেওয়া হয়, সেখানে উনি ওনার মনের কথাটা লেখেন। এদিকে পিসিমণি চায়ের কাপটা পরিষ্কার করছেন, নিচে ভেঙে পড়ে আছে টুকরো টুকরো হয়ে। খাতায় লিখেছে ষড়যন্ত্র হয়েছে, আমাকে কেউ ফোন করে জঙ্গলে আক্কু আর রাঙার বিপদ হয়েছে বলে ডেকে নিয়ে গেছিল ষড়যন্ত্র করে, যাতে রাঙার তীর দিয়ে আমাকে আঘাত করে রাঙাকে ফাঁসানো যায়, সেই জন্য ষড়যন্ত্র করা হয়েছে, আমি এই ব্যাপারে পুরো নিশ্চিত। এই কথাটা শুনে রাঙা কাঁদতে থাকে, আর প্রমিতা অবাক হয়ে যায়। নবরণবাবু একটু স্বস্তি বোধ করেন যে উনি ওনার মনের কথাটা জানাতে পেরেছেন কোনো উপায়ে। প্রমিতা খুশিও হয় কথাটা শুনে যে রাঙা নির্দোষ, আর দুঃখও পায় যে রাঙাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, রাঙাকে সবাই খারাপ ভাবছে। পিসিমণিও কথাটা শুনে অবাক হন। এদিকে রাঙা দৌড়ে এসে বড়বাবুর পা ধরে, বলে আমি জানতাম বড়বাবু, তুই একমাত্র আমাকে বুঝেছিস, আর কেউ আমাকে বোঝেনি। তুইও যদি আমাকে না বুঝতিস না, তাহলে আমার থাকা না থাকা সমান হতো। আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না তোর কিছু হয়ে গেলে। আমি তোর ক্ষতি করব তোর? আমি তো তোর ক্ষতি করা কেন, আমি কারোরই ক্ষতি করার কথা কোনোদিনও ভাবতেও পারবো না। পিসিমণিও কাঁদছে রাঙার কথা শুনে। এরপর রাঙাকে তার বাবা জড়িয়ে ধরে, রাঙাকে সামলাতে থাকে। এটা দেখে একলব্যের মা খুব খুশি হন। রাঙা বলছে দেখলি তো, আমি সত্যি বলছিলাম, আমি বড়বাবুকে তীর মারিনি, আমি কেন মারতে যাব? আমি কোনোদিনও ভাবতে পারবো বড়বাবুকে তীর মারার কথা? রাঙা বলছে আমি তো এটাও জানি না যে আমার ছোড়া তীরটাই বড়বাবুর লেগেছিল কিনা। তখন ওখানে অঙ্কুরদা দৌড়ে আসে। সত্যজিৎ বাবু নাকি ফোন করেছিল, ফোন করে এটা জানতে পেরেছেন, ওনার কাছে প্রমাণ পর্যন্ত আছে যে যেই তীরটা ছোড়া হয়েছিল সেটা তোমার তীর নয়, মানে তুমি যেই ডাইরেকশনে ছিলে, আর নবরণবাবুর কথা বলছে, উনি যেই ডাইরেকশনে ছিলেন সম্পূর্ণ আলাদা, অন্য ডাইরেকশন থেকে তীরটা এসেছিল, ওনার গায়ে বিঁধেছিল, মানে তীরটা অন্য কেউ মেরেছিল, এইটা প্রমাণ হয়ে গেছে। রাঙা এটা শুনে খুব খুশি হয়, নবরণবাবুও প্রচণ্ড খুশি হন, প্রমিতাও খুব খুশি হন, আর পিসিমণিও খুব খুশি হন। অঙ্কুরদা বলছে সত্যজিৎবাবু তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিলেন। রাঙা তো এই সব কথা শুনে কাঁদতে থাকে। এরপরে প্রমিতাকে এবার নবরণবাবুই সামলাচ্ছেন। প্রমিতা তো একবার হাসছে একবার কাঁদছে, খুব খুশি হয়েছে, কারণ কখনো চায়নি যে রাঙা দোষী সাব্যস্ত হোক। আর রাঙা এমনটা করতে পারে এটা উনি মনে মনে কখনো কল্পনাও করতে পারেন না, কিন্তু পরিস্থিতির চাপে হয়তো উনিও বাধ্য হয়েছিলেন দুটো কথা বলতে রাঙাকে।
পর উনি রাঙার কাছে যান আর রাঙাকে জড়িয়ে ধরেন। রাঙাও তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।